হাইজেনিকের বাচ্চা। আকস্মিক চিৎকারে ধরফরিয়ে উঠল ইভা। কানে যেন তালা লাগার উপক্রম। যা যা বলবে বলে মনের মধ্যে গুছিয়ে রেখেছিল সব ভুলে বুদ্ধিশূন্য হয়ে পড়েছে বেচারি। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে কথাগুলো আবার স্মরণে আনার আগেই কল কেটে দিল মেহেদি। হই হই করে ক্রোধ বাড়ল ইভার। বেয়াদ্দপ ছেলে, এত রাতে কল করে তাকে বিরক্ত করেই যাচ্ছে। ক্রোধে সর্পের ন্যায় ফোঁস আওয়াজ তুলে ইভা কল লাগালো মেহেদির নাম্বারে। এবার মেহেদি কল ধরলো। ইভাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, পাপা কি পারি। ব্যাস এইটুকুই। আবার কল কাটলো ছেলেটা। এরপর আর কল দিলে এক নারী কণ্ঠে ইভাকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিল তার নাম্বারটি মেহেদি ব্লক করেছে। এবার রাগ বাড়ল। আশ্চর্য না হয়ে পারল না মেয়েটা। চোর বাটপারের ন্যায় তার নাম্বার সংগ্রহ করে এত রাতে কল করলো, কিছুক্ষণ বিরক্তও করলো। তারপর যেখানে কথা ছিল ইভা মেহেদি নাম্বার ব্লক করবে, সেখানে মেহেদি উল্টো ব্লক করে দিল। সময় প্রবাহমান। নিজের ধারা বজায় থেকে দুনিয়ার সকল হাসি কান্না দুঃখ কষ্টকে উপেক্ষা করে সে বয়ে চলে নিজ গতিতে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। আদর্শ মনতার এই দিনগুলোর মধ্যে নিজেদের গুছিয়ে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠে পড়েছে। তবে এই অল্প বিস্তর দিনগুলোর মধ্যেও তাদের কারোরই সম্পর্কের উন্নতি হয়নি। কোনো উন্নতি করবেও বা কিভাবে? এতদিন তো পড়াশোনার উন্নতি করতে করতেই চলে গিয়েছে। বর্ষ শুরু হওয়ার প্রথম দিকে মেডিকেলে চান্স পেয়ে গা ছেড়ে দিয়েছিল তারা। কেউ কেউ ঝগড়ায় মেতেছিল, কেউ আবার প্রথম প্রেম খুঁজে পেয়ে মেতেছিল, আবার কেউ বহুদিন পর প্রিয় নারীর মান ভাঙাতে মেতেছিল। ফলস্বরূপ পড়া জমেছিল অনেক। যে পড়াগুলো জমেছিল সেগুলোই আবার খেয়ে না খেয়ে শেষ করতে হয়েছে। ডাক্তারি পড়া কি আর চারটেখানে কথা নাকি? সে যাই হোক, দ্বিতীয় বর্ষে উঠে এখন একটু পড়াশোনার চাপ কমই রয়েছে। তবে এই অবসরে প্রেয়সীর চাপ রয়েছে ভীষণভাবে। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঠিক পড়াশোনাবিহীন আদর্শের এই শূন্য মস্তিষ্কে ক্ষণে ক্ষণে চটপট করে হানা দেয় প্রেয়সীকে নিয়ে নানান চিন্তা ভাবনা। বক্ষে জেগে উঠে তাকে কাছে পাওয়ার তীব্র তৃষ্ণা। আদর্শের মাঝে মাঝে মনে হয় এর থেকে মনতার সাথে যদি আর কিছু বছর পরে দেখা হতো তবেই বোধহয় ভালো হতো। অপেক্ষা তো সে করেই ছিল, আর না হয় কিছু বছর অপেক্ষা করতো। ততদিনে সে ডাক্তারি পাশ করে বেরোতো, একজন ডাক্তার হিসেবে পরিচিত পেত, মনতার সাথে দেখা হতো, আর টুপ করে বিয়েটাও করে ফেলতো। আর এখন দেখা হয়েও হয়েছে জ্বালা, নিজেকে নিয়ন্ত্রণ করাও দায় হয়ে পড়েছে। আপনি যদি উত্তপ্ত মরুভূমিতে হুট করে হারিয়ে যান, দীর্ঘক্ষণ পানির পিপাসায় কাতর হয়ে নুয়ে পড়েন, আর হুট করেই দেখেন সম্মুখে পানি চলে এসেছে, তখন কি চাইলেও সেই পানির থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে দূরে সরিয়ে রাখা সম্ভব? একদম সম্ভব নয়। আদর্শের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। কিশোরী বয়সের প্রথম অনুভূতিকে হারিয়ে তাকে খুঁজতে খুঁজতে সে যখন বেজায় তৃষ্ণার্ত, তখনই চোখের সম্মুখে সে ধরা দিল মৌনতা। এখন চাইলেও কি মৌনতার থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব? তবু আদর্শ নিজেকে নিয়ন্ত্রণ রাখছে, যতটা সম্ভব গুটিয়ে রাখছে। কিন্তু এভাবে আর কতদিন? এই বয়সে বাসায়ও বলতে পারছে না বিয়ের কথা। মাত্র 20 বছরের এক যুবক সে। ঘরে বড় ভাই রয়েছে যার বয়স 25 ছাড়িয়েছে, সে এখনো বিয়ে করেনি। সেখানে সে 20 বছর হয়ে ঘরে কিভাবে নিজের বিয়ের কথা তুলবে? মাঝে মাঝে ভাইয়ের উপর ভীষণ রাগ লাগে আদর্শের। ভীষণ বলতে ইচ্ছে করে, বড় ভাই হয়েছিস, দামড়া হয়েছিস, এখন অন্তত তাড়াতাড়ি বিয়েটা কর। আল্লাহর ওয়াস্তে আমার লাইন ক্লিয়ার কর ভাই। কিন্তু আদর্শ তা বলতে পারে না। চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে নাকি? আদর্শের আকাশ পাতাল ভাবনার মধ্যেই বাসার কলিং বেলটা বেজে উঠল। রান্নাঘর থেকে সুলতানা বেগমের চড়া গলা শুনতে পাওয়া গেল। আদর্শের নাম ধরে ডেকে তিনি বললেন, আদর্শ, দরজাটা খোল তো, দেখ কে এসেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো আদর্শের। ছুটির দিন একটু বিছানায় শুয়ে শুয়ে কত বড় চিন্তায় মগ্ন ছিল সে, তাও বোধহয় কারো সহ্য হলো না। নাক মুখ কুঁচকে বিছানা ছাড়লো ছেলেটা। তীব্র বিরক্তি নিয়ে ফ্ল্যাটের দরজা খুলতেই সকল বিরক্তি হাওয়ায় মিলিয়ে গেল। মেরুন রঙের একটা থ্রি-পিস পরে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে মৌনতা। এই রংটায় মেয়েটাকে যেন একটু বেশি মানিয়েছে। উজ্জ্বল গায়ের বর্ণে যেন আজ উপচে পড়া সৌন্দর্য। আদর্শ বিবশ হয়ে রইল। হৃদস্পন্দনের গতি তার ভীষণ তীব্র। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মৌনতার পানে। মেয়েটা ভ্রু কুচকালো, কিছুটা শক্ত কণ্ঠে বলল, দরজার সম্মুখে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সরুন, ভিতরে ঢুকবো। আদর্শ ব্যথিত হলো। এই মেয়েটা একটু সময়ের জন্য তার সাথে ভালোভাবে কথাও বলে না।
ওদিকে ভালোবাসে, ওদিকে সারাদিন ঝাঁঝালো কণ্ঠস্বরে চটপাট। আদর্শের কণ্ঠে তীব্র অভিমান নিয়ে ভীষণ বলতে ইচ্ছে হলো, তুমি বড় নিষ্ঠুর নারী, বড় নিষ্ঠুর। হয়তো বলেও ফেলতো সে, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলেন সুলতানা বেগম। আদর্শের পেছন থেকে উকি দিয়ে বললেন, তুই এসেছিস মা? আমি সেই কতক্ষণ ধরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। মৌনতার ওষ্ঠে লম্বা চওড়া হাসি ফুটে উঠল। এক প্রকার আদর্শকে ঠেলে ঠুলে ভেতরে ঢুকে পড়ল মৌনতা। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো সুলতানা বেগমকে, আবেগী কণ্ঠে বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম আন্টি। আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধূপধাপ করে হিংসার পারতখানা উপড়ে উঠল। তার মাকে মিস করছিল এই মেয়ে, আর তাকে কই কখনো তো এভাবে আবেগ ঢেলে তাকে বলল না। তোমাকে ভীষণ মিস করছিলাম আদর্শ। আবার জড়িয়েও ধরেছে সুলতানা বেগমকে, অথচ তার জলজান্ত ছেলেটা এসে দরজা খুললো, দরজার সামনে দাঁড়ালো, তাকে দুটো ঝাঁঝালো কথা শুনিয়ে দিল। আবার কি সুন্দর অকপটে খাম্বা উপাধিও দিয়ে দিল। তবুও আদর্শের হৃদয়ে এক চিমটিখানেক আশা ছিল, মৌনতা হয়তো তার নিকট আসবে, আদুরে কণ্ঠে শুধাবে, কেমন আছেন মশাই? কিন্তু না, সুলতানা বেগমের সাথে মিলে এসে পুরোপুরিভাবে উপেক্ষা করলো আদর্শকে। একটা অবহেলিত জড়বস্তুর ন্যায় তাকে উপেক্ষা করে দুই রমণী ঢুকে গেল রান্নাঘরে। অভিমানে হার্ট ব্লকের উপক্রম আদর্শের। এইভাবে তাকে উপেক্ষা করতে পারলো মেয়েটা, যে মেয়েটার জন্য সারা রাত দিন সে ছটফটিয়ে মরছে, একটু দেখার আশায়, একটু ছোঁয়ার অপেক্ষায় প্রহর গুনছে। সেই মেয়েটা তাকে এমন রাস্তায় গড়াগড়ি খাওয়া ধুলোর ন্যায় উপেক্ষা করলো। তীব্র অভিমানে বুক বাঁধল আদর্শের। হনহনিয়ে হেঁটে গেল নিজ কক্ষে। না, সে আর নিজে ইচ্ছাকৃতভাবে যাবে না ওই নিষ্ঠুর নারীর সম্মুখে। যতক্ষণ না ওই পাষাণ নারী তার সম্মুখে আসছে, ততক্ষণ সেও পাত্তা দিবে না। সময় গড়িয়ে যাচ্ছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করতে করতে আধা ঘন্টা পার হয়েছে, অথচ মৌনতা এখনও রান্নাঘরে সুলতানা বেগমের সম্মুখে। এদিকে আদর্শের অস্থিরতা বাড়ছে ক্রমেই। অনাবরত পায়চারি চালাচ্ছে কক্ষ জুড়ে। প্রথমে ভেবেছিল সে ওই নিষ্ঠুর নারীর সাথে অভিমান করে বসে থাকবে, কিন্তু পারেনি। 5 মিনিটেই সে অভিমান গুছে দিয়ে বিশাল এক চিন্তা ভর করে মাথায়। আদর্শ আগেও দেখেছে আর এখনও দেখছে, মৌনতা সুলতানা বেগমকে কাছে পেলে আর পাত্তা দেয় না তাকে। চোখের দেখা এক নজর তাকায় না পর্যন্ত। এখন কি বিয়ের পর মৌনতাকে মায়ের কাছ থেকে নিজের কাছে আনতে যুদ্ধ করতে হবে নাকি ভাড়া বাসায় উঠতে হবে? বিশাল এক চিন্তার বিষয়। আদর্শ হাঁসফাঁস করে উঠল। ইচ্ছে করলো রান্নাঘরের দিকে যেতে, মৌনতাকে এক নজর দেখতে, কিন্তু সে গেল না। চুপচাপ বসে পড়লো পড়ার টেবিলে। একটা বই নিয়ে নাড়াচাড়া করতে ভুলার চেষ্টা করলো নিজের চিন্তা ভাবনাগুলোকে। তখনই চঞ্চল পায়ে তার কক্ষে প্রবেশ করলো মৌনতা। আদর্শ একবার তাকালো সেদিকে, অতঃপর আবারও দৃষ্টিপাত করলো বইয়ের ভাঁজে। মৌনতা জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। আদর্শের পানে একটু এগিয়ে গিয়ে বলল, তখন আন্টি ছিল বলে ওভাবে বলেছি। আদর্শ মৌনতার পানে তাকালো না, থমথমে কণ্ঠে বলল, তুমি আমার সাথে ভালো ব্যবহার কবে করেছিলে যে আজ করবে? থামলো আদর্শ, আবার বলল, এই জন্যই বলি সমবয়সীদের সাথে প্রেম করা উচিত নয়। এদের একটা ধমক দিলে ওরা 3টা দেয়। মৌনতা সন্দেহ প্রকাশ করলো আদর্শের কথায়, ঠোঁট টিপে হেসে বলল, আমি আপনার সাথে প্রেম করছি? এই পর্যায়ে আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, না, তুমি তো আমায় ঝুলিয়ে রেখেছো, না প্রেম করছো আর না ছ্যাঁকা দিচ্ছ। মৌনতা আশেপাশে চোখ ঘুরালো, কিছুটা রসয়ে ঠান্ডা কণ্ঠে বলল, ছ্যাঁকা তখনই দেওয়া যায় যখন একটা মানুষের সাথে অন্য একটা মানুষের প্রেম থাকে। আপনার সাথে তো আমার প্রেম নেই, এমনকি আপনি আমাকে এখনো প্রেম নিবেদন করেননি বা বলেননি ভালোবাসি। তাহলে কোন হিসেবে আমি আপনার সাথে প্রেম করব বা ছ্যাঁকা দিব? আদর্শের দৃষ্টি শীতল হলো। মৌনতা হুট করে হাসলো মিষ্টি করে, ছেলেটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আপনাকে এখন একটা চুমু খেতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু কোন অধিকারে চুমু খাবো? আপনি না আমার প্রেমিক আর না স্বামী। আপনার আমার সম্পর্কটা এক প্রকার এখনো সহপাঠী হিসেবেই রয়ে গেছে। আদর্শ চমকালো, হৃদস্পন্দন বেড়ে গেল লাফিয়ে লাফিয়ে। সে কি ঠিক শুনেছে নাকি ভুল? মৌনতা কি বলল? তাকে চুমু খেতে ইচ্ছে করছে? এমনি নিজেকে নিয়ন্ত্রণ করা দায় ছেলেটার, তার মধ্যে আবার মৌনতা ঘি ঢেলে দিল। আদর্শ বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মৌনতার পানে। বিনিময় মেয়েটা মুচকি হাসলো।
দ্রুত পায়ে প্রস্থান করলো আদর্শের সম্মুখ থেকে। দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলেছে। সূর্যটাও তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটা। মনতা এতক্ষণ আদর্শদের বাড়িতেই ছিল, তবে আদর্শের সাথে খুব একটা সময় কাটায়নি। সারাক্ষণই সুলতানা বেগমের আগে পিছে ঘুরঘুর করেছে। আদর্শ ভেবে পায় না তার না হওয়া বউয়ের মায়ের এত বড় একটা দামড়া ছেলে রেখে মায়ের সাথে এত কি। কই, সারাক্ষণ তার আগে পিছে তো ঘুরঘুর করবে তা নয়, তার মায়ের আগেই পিছিয়ে এসে ঘুরঘুর করবে। আদর্শের ভাবনার মধ্যেই মনতা পা রাখলো ফ্ল্যাটের দরজার বাইরে। শেষ একবার সুলতানা বেগমকে জড়িয়ে ধরে বললেন, আসছি আন্টি। আদর্শ মায়ের পিছনেই ছিল। তার হৃদয়ে ভীষণ ইচ্ছে জাগছিল তাকে জড়িয়েও মৌনতা বিদায় নি, কিন্তু তেমন কিছুই হলো না তার, আর তা সম্ভবও না। সুলতানা বেগম মৌনতাকে বিদায় জানিয়ে দরজা আটকালেন। বড় আফসোসের সুরে বললেন, মেয়েটাকে এত আপন আপন লাগে, ইচ্ছে করে সারাক্ষণ নিজের কাছেই রেখে দিই। মায়ের কথায় মাথা চুলকালো আদর্শ। বিড়বিড়িয়ে বলল, ছেলের বউ করে নিলেই তো পারো, তাতে ছেলেও খুশি আর তুমিও খুশি। কথাটা আদর্শ খুব নিচু স্বরে বললেও সুলতানা বেগমের কর্ণে পৌঁছালো। চকচক করে উঠল চোখ মুখ, গদগদ হয়ে বললেন, এমনটা তো আমি কখনো ভেবে দেখিনি। যাক, তোর মতো একটা গর্ধব ছেলে অবশেষে একটা বুদ্ধিমানের মতো কথা বলল। আদর্শের মুখশ্রী থমথমে হলো। সে গর্ধব, তার মা তাকে এইভাবে রোস্ট করে দিল। ইউটিউব ফেসবুকে এত এত রোস্টারদের কি কাজ, যেখানে ঘরের মাই সবচেয়ে বড় রোস্টার। তবে এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এরপরে তার মা যা বলল, যাতে নিঃশ্বাস নামাই দায়ী হয়ে পড়ল আদর্শের জন্য। সুলতানা বেগম চোখে মুখে উপচে পড়া আনন্দ নিয়েই বললেন, আবিরের সাথে মেয়েটাকে মানাবে ভীষণ। যাই, তোর বাবার সাথে আগে আলোচনা করি বিষয়টা নিয়ে, তারপর আমি নিজে ওদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আদর্শের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কলিজাটাকেও খামচে ধরলো তীব্র বেগে। তার বড় ভাইয়ের সাথে তারই ভালোবাসার মানুষের বিয়ে। কণ্ঠরোধ হলো ছেলেটার, তবু বহু কষ্টে মুখ থেকে বের করলো, আবির ভাইয়ের সাথে মৌনতার বিয়ে? তা নয় তো কার সাথে? আমার আর কয়টা ছেলে, বরং রয়েছে তুই আর আবিরই। তো তুই তো এখনো ছোট, তাই তোকে নিয়ে ভাবছি না, এখন আবিরই আমার ভরসা। কথাটা বলে আর মুহূর্ত দাঁড়ালো না সুলতানা বেগম। আনন্দিত ভঙ্গিতে হেলে দুলে গেল নিজ কক্ষে। স্বামীর সাথে এক বিশাল গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে হবে যে। আদর্শ বুকে হাত দিল দ্রুত। কলিজাটাতে মনে হচ্ছে কেউ বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। ভীষণ কষ্ট হচ্ছে। যে মেয়েটাকে ছাড়া একটা মুহূর্ত দম বন্ধ লাগে, সেই মেয়েটাকে ভাইয়ের বউ হিসেবে কিভাবে মেনে নিবে আদর্শ? ছেলেটা টলমল পায়ে নিজ কক্ষে গেল। দাঁড় দিল দরজা লাগালো আলতো হাতে। হুট করে বসে পড়লো মেঝেতে। কোথা থেকে কি হলো কিছুই মাথায় খেলছে না। সে বলেছিল ছেলের বউ করে রেখে দিতে, এখানে তো সে নিজের কথা বলেছিল, কিন্তু তার মা ভেবে নিল উল্টোটা। আচ্ছা, মনতার কানে যদি এই বিষয়টা যায়, তবে সে কি রাজি হবে আবিরকে বিয়ে করতে? হতেও পারে, মেয়েটা তো তাকে জ্বালাতে সর্বদা তৈরি, কিন্তু এই মুহূর্তে তার কি করা উচিত? বাংলাদেশের সমাজে ছেলেদের বিয়ের বয়স অনুসারে সে নিতান্তই এখন বাচ্চা। তাছাড়া এই বয়সে যদি হুট করে বিয়ের কথা বলে, তখন বাসা সবাই বা তাকে কি ভাববে? সমাজের মানুষ তাকে নিচু করে কথা বলবে। তাছাড়া এমন প্রস্তাবে মৌনতার বাবাও নিশ্চয় না করবে না। আবির ভালো চাকরি করে, সে এখনও পড়াশুনো করছে। এই সমাজ তো এমনই, এরা ছেলে চায় প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিতর কষাঘাতে যে কত হৃদয় ভাঙে, কত মানুষের ভালোবাসা হারিয়ে যায়, কত মানুষ বেঁচে থাকতেও মরে যায়, তা বোঝে না কেউ। আদর্শের এখন নিজের উপরেই নিজের রাগ লাগছে। কেন সে মায়ের সম্মুখে অমন কথা বলতে গেল? বিড়বিড় করেও বা কেন বলবে সে? মৌনতা রিকশায় করে বাড়ি ফিরছিল। আশেপাশে চেয়ে দেখলো শহরের পরিবেশকে। কেমন একটা গরম আবহাওয়াপূর্ণ গাছপালাহীন পরিবেশ। চারদিকে শুধুমাত্র বড় বড় ইমারত পরিপূর্ণ। আশেপাশে তাকাতে তাকাতে মৌনতার চোখ আটকে গেল একটা রিকশার পানে। একজোড়া কপতি হাতে হাত রেখে বসে রয়েছে রিকশায়। মেয়েটার খোলা চুলগুলো বাতাসে উঠছে। ছেলেটা একটু পরপর আবার চুলগুলো মেয়েটার কানের গোড়ায় গুজে দিচ্ছে। মৌনতার হৃদয়ে কেমন অদ্ভুত একটা অনুভূতি খেলে গেল। খুব করে ইচ্ছে করলো ওই ছেলেটার স্থানে আদর্শকে বসাতে, আর ওই মেয়েটার স্থানে নিজেকে বসাতে। আচ্ছা, ওই রিকশার কপতির স্থানে যদি আদর্শ আর মৌনতা হতো, তবে আদর্শ কি ঠিক ওইভাবে বিরক্ত না হয়ে খুব যত্ন নিয়ে তার কানের গোড়ায় চুল গুজে দিত বারংবার? হয়তো দিত,
নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল। লাজুক ভঙ্গিতে তাকালো এদিক ওদিক, দেখলো সে নিজের গন্তব্যে চলে এসেছে ইতিমধ্যে। রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে বলল, মামা রাখুন রাখুন, রিক্সায় গেছি। রিক্সাওয়ালা রিক্সা থামালো। মনতা নেমে দাঁড়ালো রিক্সা থেকে। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর ঢুকতে গিয়েও থেমে গেল তার পা। কেন যেন হৃদয়টা কামড়ে উঠল। ভীষণভাবে কথা বলতে ইচ্ছে হলো আদর্শের সাথে। ছেলেটার কণ্ঠ শুনতে ইচ্ছে হলো। এমনি উপরে উপরে আদর্শের উপর যতটাই রাগ দেখাক, চোটপাট দেখাক, সে ভালোবাসে আদর্শকে, ভীষণ ভালোবাসে। কাঁধ ব্যাগটা থেকে নিজের মোবাইল বের করলো মৌনতা। কল লাগালো আদর্শকে। প্রথমবার কল ধরলো না আদর্শ, তবে দ্বিতীয়বার কল দেওয়ার সাথে সাথেই রিসিভ হলো। হাসলো মৌনতা, মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌনতার কপালে ভাঁজ পড়ল। ছেলেটার কণ্ঠস্বর কেমন লাগছে, মনে হচ্ছে বিষাদের পরিপূর্ণ। মৌনতা নিজের কণ্ঠস্বর নরম করলো, অতঃপর বলল, কি হয়েছে? আলাদা করে বলে আসেনি বলে রাগ করেছেন? তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ। মৌনতার কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, আবির ভাইকে তোমার কেমন লাগবে? খারাপ লাগবে কেন? ভালোই লাগে। ভাইয়া খুব মিশুক এবং রসিক, সব সময় কেমন মানুষকে হাসিয়ে কথা বলে। মৌনতার সরল কণ্ঠের জবাব। তবে সহ্য হলো না আদর্শে। মনে হলো তার বুকে কেউ তীর নিক্ষেপ করেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর সে কথা বাড়াতে চাইল না মৌনতার সাথে। কণ্ঠ থেকে বের হলো না কথা। খট করে কলটা কেটে দিল। মৌনতার কপালে ভাঁজ গাঢ় হলো। আশ্চর্য, লোকটা এভাবে কল কেটে দিল কেন? তবে খুব একটা এ নিয়ে ভাবলো না মেয়েটা। মোবাইলটা হাতে নিয়ে পা চালিয়ে ঢুকলো বাড়ির ভেতর। সুদীর্ঘ শক্ত এক রাতের অবসান ঘটিয়ে সকালে দেখা মিলেছে। আকাশে ঝলঝল করে উঠেছে সূর্যটা, আর তার তীব্র তেজে যেন জ্বালিয়ে দিচ্ছে আদর্শের বক্ষস্থল। খাবার টেবিলে বসে রয়েছে আদর্শের বাবা আজাদ হোসেন, মা সুলতানা বেগম, আবির আর আদর্শ। এক রাতের মধ্যেই ছেলেটার মুখ চোখ কেমন করুণ আকার ধারণ করেছে। সারা রাত না ঘুমাতে পারায় চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, মাথার চুলগুলো উস্খুস্কো। অথচ তাকে নিয়ে কারো মাথা ব্যথাই নেই। সবাই এখন ব্যস্ত মৌনতা আর আবিরের বিয়ে নিয়ে। সুলতানা বেগমের যেন একটু বেশি তারা এই বিয়েটা নিয়ে। অবশ্য থাকবে নাই বা কেন। পুরুষদের 20 বছর বয়সকে এক প্রকার বাচ্চা ধরা হলেও নারীদের কুড়িতেই বুড়ি। মৌনতার এখন 20 বছর চলছে। তার বাপ ভাই যে কোনো সময় বিয়ের ব্যবস্থা করতেই পারে। আর মেয়েটার জন্য অন্য কোথাও থেকে ভালো প্রস্তাব আসলে নিশ্চয়ই তারা সুলতানা বেগমের প্রস্তাবকে পায়ে ঠেলবেই। ফলস্বরূপ মেয়েটাকে আর নিজের মেয়েরূপে পাওয়া যাবে না। গতকাল রাতেই সুলতানা বেগমের স্বামীর সাথে এই বিষয়ে কথা বলেছেন। তবে ছেলের সাথেও কত কথা বলাও জরুরি। ছেলের মতামত বলেও তো একটা কথা আছে। সুলতানা বেগম তাকালেন আবিরের পানে, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার বিয়ের বয়স হয়েছে, আমরা তোমার জন্য মেয়ে দেখতে চাইছিলাম, তাও তো তোমাকে জানিয়েছিলাম। আবির মাথা নাড়ালো। সুলতানা বেগম নড়ে চড়ে বসলেন একটু, ভীষণ আগ্রহ নিয়ে শুধালেন, মৌনতাকে তো দেখেছো, ওকে তোমার কেমন লাগে? ওর সাথে যদি তোমার বিয়ে ঠিক করি তাহলে আপত্তি আছে কোনো? মায়ের এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে বিস্মিত হলো আবির। মৌনতার সাথে তার বিয়ে? এটা খুব একটা খারাপ নয়। আবিরের ভালো লাগে তাকে, মিষ্টি একটা মেয়ে। আবির লাজুক হাসলো, একটু সময় নিয়ে উত্তর দিল, তোমরা যা ভালো মনে করো। সুলতানা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছেলের কথা শুনে। তবে স্বস্তি পেল না আদর্শ। আবিরের জবাব শুনে যেন মনে হচ্ছে কেউ তার গলাটা শক্ত হাতে টিপে ধরেছে। বুকে ব্যথা হচ্ছে। তার কি প্রেশার উঠছে? কোনো অ্যাটাক হবে না তো? না, আর এভাবে বসে থাকা যাবে না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারো হতে দিতে পারবে না। আর ওই বাড়িতে যদি একবার প্রস্তাবটা চলে যায় তাহলে মনতার পরিবারও রাজি হয়ে যেতে পারে। ভদ্রতার খোলস ছাড়লো আদর্শ। অস্থির ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, আমি মৌনতাকে ভালোবাসি। উপস্থিত সবাই হতবাক হলো মুহূর্তেই। বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকালো আদর্শের পানে। তবে ছেলেটা তার এইটুকু সাহস দেখিয়েই নিশ্চুপ হয়ে যায়নি। পরপর আবারও দৃঢ় কণ্ঠে বলল, আমি মৌনতাকে বিয়ে করতে চাই। দ্বিতীয় দফায় বিস্ফোরিত হলো সবাই। বাড়ির পরিবেশ থমথমে রূপ ধারণ করলো কিঞ্চিত সময়ের জন্য। সুলতানা বেগম হতবাক হয়ে অবলোকন করলেন ছেলের মুখশ্রী। অতঃপর তিনিও উঠে দাঁড়ালেন। কণ্ঠ ক্রোধে নিয়ে বললেন, অসম্ভব। মৌনতার বিয়ে যদি রাস্তার একটা পাগলের সাথে হয় তা জেনেও আমি খুশি হব, তবুও তোর সাথে বিয়ে দেবে না। আদর্শ বিস্মিত হলো, অবাক সুরে বলল, কেন মা? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? মৌনতাকে তোর অপমান ও চলে যাওয়ার সব জানি আমি।
এরপরও আমি তোর মতো একটা গর্ধবের সাথে ওই সুন্দর মেয়েটার বিয়ে দেব, তা ভাবলি কিভাবে? আদর্শ অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল। ওটা একটা ভুল ছিল, আমি মৌনতার কাছে মাফ চেয়েছি। তো আমি ওকে ভালোবাসি মা, তুমি ওকে আবির ভাইয়ের জন্য ঠিক করতে পারো না। সুলতানা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন। তা আমাদের ব্যাপার, তা তবে তোর জন্য ও মৌনতাকে কোনোদিন ঠিক করব না, সে ব্যাপারে নিশ্চিন্ত থাক। তাছাড়া তুই এখনও ছোট, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে, ডাক্তার হয়ে বের হ। মা, সুলতানা বেগম তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন। ডাক্তার হয়ে বের হ, দেখবি এর থেকেও ভালো ভালো মেয়ে আশেপাশে ঘুরছে। আমার ভালো মেয়ে লাগবে না মা, আমার ওকেই লাগবে। সুলতানা বেগম চাইলে চটলেন কিছুটা, ভারী কণ্ঠে বললেন। নিজের বয়সের দিকে দেখেছিস, মাত্র 20, এখনই বিয়ের জন্য লাফালাফি শুরু করেছিস। আশেপাশের মানুষ জানলে কি বলবে? আত্মীয় স্বজনদের সম্মুখে মুখ দেখাবো কি করে? আদর্শ ব্যাকুল হলো, অস্থির কণ্ঠে বলল। এমন করো না মা, আমি সত্যি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না আমি। বাঁচবো না অমন সবাই বলে, কিন্তু দিন শেষে সবাই বেঁচে যায়, নিজেদেরকে বদলে নেয়, আবারও সুখ খুঁজে নেয়। নিজের জন্য ভাব, নিজের ক্যারিয়ার নিয়ে ভাব, অযথা ঝামেলা করিস না। থামলেন সুলতানা বেগম, আবিরের পানে তাকিয়ে বলল। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরো, ও বাড়িতে যাব আমরা। আদর্শ পীড়া বাড়ল, বই কমলো না। কতটা সাহস করে ভদ্রতার খোলস ছেড়ে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার দাবি করলো সে, অথচ পরিবারের সবাই মিলে তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার উদ্দেশ্যে লেগে পড়ল। গলা দিয়ে আর খাবার নামলো না আদর্শের, টলমলো পায়ে সে না খেয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। দুপুরের প্রখর রৌদ্রতাপ, গ্রীষ্মের অতিষ্ঠকর সূর্যের আলোয় অতিষ্ঠ জনজীবন, আর সেই রৌদ্রকে মাথায় নিয়েই এক খোলা মাঠের মধ্যেই বসে রয়েছে আদর্শ, মেহেদি আর রিয়াদ। মেহেদি ক্ষণে কর্ষণে বিরক্ত হচ্ছে, এই এত রৌদ্রে বসে থাকা যায় নাকি? ক্লাস শেষে আদর্শ কথা আছে বলে নিয়ে এলো এখানে, অথচ এখন কিছুই বলছে না। আচ্ছা, এই তীব্র রোদে ওদের পুড়িয়ে মারার পয়তারা করেনি তো আদর্শ? রিয়াদও বিরক্ত হচ্ছে বেশ, বিরক্ত ভরা কণ্ঠে সে বলল। কি হয়েছে, কিছু তো বলবি? শুধু শুধু এনে এই রোদের মধ্যে বসিয়ে রেখেছিস আমাদের। তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ, মলিন কণ্ঠে বলল। আমি মনে হয় শেষ রিয়াদ। মেহেদি কপাল কুঁচকে বলল। তাই বুঝি আমাদের এখানে নিয়ে এসেছিস, রুদ্রে পুড়ে তোর সাথে শেষ করবি? রিয়াদ চোখ গরম করে তাকালো মেহেদির পানে, অতঃপর হাত রাখলো আদর্শের কাঁধে, নরম কণ্ঠে শুধালো। কি হয়েছে? আদর্শ হুট করেই ডুকরে কেঁদে উঠল, হকচকিয়ে উঠল রিয়াদ এবং মেহেদি দুজনেই। আদর্শের মতো একজন শক্তপোক্ত ছেলে কিনা এভাবে কাঁদছে? ছেলেটাকে যতটা চিনে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি, নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। রিয়াদ এবং মেহেদি ব্যস্ত হলো, মেহেদি পিঠে হাত রাখলো আদর্শের, অতঃপর শুধালো। কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? মেহেদি প্রশ্ন শেষ হতেই রিয়াদ প্রশ্ন করলো। আমাদের বল, কি হয়েছে? আদর্শ কান্না থামালো, দুহাতে চোখ মুছলো দ্রুত। ছেলেদের নাকি কাঁদতে হয় না, অথচ সে কাঁদছে, শব্দ করেই কেঁদেছে। নিশ্চয়ই পুরুষ হিসেবে ভারী লজ্জাজনক ঘটনা। আশেপাশে লোকজন থাকলে হয়তো তারা আদর্শকে দেখে ভীষণ হাসতো, তিরস্কার করে বলতো। যে পুরুষ ছোটবেলা থেকে নিজেকে পুরুষ জাহির করতে কখনো কাঁদেনি, আর সামান্য এক ভালোবাসার জন্য সে কাঁদছে, তাও কিনা এখনো অবধি এক পাক্ষিক ভালোবাসা, নিজের অপ্রকাশিত ভালোবাসার জন্য। আদর্শ কেমন চুপ মেরে গেল, তেতে উঠলো মেহেদি, ঝাঁঝালো কণ্ঠে বলল। অর্ধেক কথা বলবি না, তাহলে তো শেষ হতে হবে না, থাপড়ে আমি তোকে এখানেই শেষ করে দেব বেয়াদ্দপ। আদর্শ মলিন দৃষ্টিতে তাকালো রৌদ্রোজ্জ্বল শূন্যে, চোখ ধরে এলো ছেলেটার, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। মেহেদি তেতে উঠলো আবারও, দাঁতে দাঁত চেপে বলল। কি হয়েছে বলবি নাকি? এখনই তোর গলা টিপে ধরে শেষ করে দেব তোকে। দীর্ঘশ্বাস ফেললো আদর্শ, ভাঙা ভাঙা কণ্ঠে বলল। মা মৌনতার বিয়ে ঠিক করতে চাইছে আবির ভাইয়ের সাথে। রিয়াদ বিস্মিত হলো, তবে হেলদোল দেখা গেল না মেহেদির মধ্যে, বরং খুশিতে গদগদ হয়ে সে বলল। বাহ, খুব খুশি সংবাদ তো, আমাকে কিন্তু দাওয়াত করবি, কতদিন বিয়ে খাই না। মেহেদির এমন কথা শুনে রিয়াদ আর মেজাজ ধরে রাখতে পারলো না। একে তো আদর্শের এই অবস্থা, তার মধ্যে আবার এই ছেলের যত সব উল্টাপাল্টা কথা। রিয়াদ ধমকে উঠলো মেহেদিকে, কড়া কণ্ঠে বলল। তুই চুপ থাক। মেহেদি ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল। আমি চুপ থাকবো কেন? যা হয়েছে ঠিকই তো হয়েছে,
সেই কিশোরকাল থেকে নাকি ভালোবাসে মনতাকে, অথচ এখনও অবধি বলতে পারিনি। আমি বুঝি না এই ছেলের এই সাহস নিয়ে সমাজে বসবাস করে কিভাবে। থামলো মেহেদি, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটা কথা সবসময় মনে রাখবি আদেশ, জোর যার মুলুক তার। তুই যত চুপ থাকবি মানুষ তত তোর কাছ থেকে সব কিছু কেড়ে নিবে। তারা ভাবে ও তো কিছু বলেই না। এই সমাজে বেয়াদ্দপ হয়েও একটা শান্তি আছে। নিজের জোর আর বেয়াদ্দপির গুণে অন্তত কেউ কেড়ে নিতে পারে না কিছু। আদর্শ অবাক চোখে তাকালো মেহেদির পানে। মেহেদি আর কাঁধে হাত রেখে বলল, তোকে একটা কাজ করতে বলবো, পারবি? এই কাজে তোকে বেয়াদ্দপ বা গুন্ডা হতে হবে না, শুধুমাত্র একটু নির্লজ্জ হতে হবে। মৌনতাকে পেতে আমি সবকিছু করতে পারবো। মেহেদি হাসলো, চাপড় মারলো আদর্শের পিঠে। ওষ্ঠে হাসি ফুটিয়েই বলল, সাবাস বেটা বাঘের বাচ্চা। দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলেছে। সূর্যটা ঢলে পড়েছে আকাশের এক কোণে। আদর্শ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলো কেবলই। এতক্ষণ রিয়াদ আর মেহেদির থেকে বুদ্ধি নিতে নিতেই সময় চলে গিয়েছে। কে জানে বাবা মা ইতিমধ্যে ও বাড়ি চলে গিয়েছে কিনা। আদর্শ ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো তার মা, বাবা, ভাই ড্রয়িং রুমে রয়েছে। হয়তো এখন বের হবে, এমনই পরিস্থিতি। আদর্শ স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, এরা এখনো যায়নি তাহলে। সুলতানা বেগম কপালে ভাঁজ ফেললেন ছেলেকে দেখে। থমথমে কণ্ঠে বললেন, তুমি কি ও বাড়িতে যাবে? তবে আগেই বলে রাখি, ওখানে গিয়ে ঝামেলা পাকাতে পারবে না কোনো। আদর্শ মায়ের কথার উত্তর দিল না কোনো। হুট করে ঝড়ের বেগে সে পায়ে পড়ে গেল বাবার। দুপা জড়িয়ে ভেজা কণ্ঠে বলল, আব্বু, তুমি আম্মুকে একটু বোঝাও। আমি ভালোবাসি মৌনতাকে, তবুও কেন সে তাকে আবির ভাইয়ের জন্য দেখতে যাচ্ছে? ছোট ভাইয়ের ভালোবাসার নারীকে জেনে শুনে বড় ভাইয়ের জন্য ঠিক করা, এটা কোন ধরনের কাজ বলো তো? থামলো আদর্শ, আবার বলল, আমি সবকিছু তোমাদের জানিয়েছি, তারপরেও যদি তোমরা আমার কথা না শোনো আর আবির ভাইয়ের জন্য মৌনতার বাড়িতে প্রস্তাব পাঠাও, তবে আমিও বলে দিলাম, আমিও আবির ভাইয়ের বিয়ে করিয়ে দেবো মৌনতার সাথে। তারপর ওর সাথে পরকীয়া সম্পর্ক করব, আর সমাজে তোমাদের মুখে চুনকালি মাখিয়ে বড় ভাইয়ের বউকে নিয়ে পালাবো। ভাইয়ের কথা শুনে হাহা করে হেসে উঠল আবির। কি সাংঘাতিক হুমকি দিচ্ছে তার ভাই! মৌনতাকে বিয়ে করলে সে তার সাথে পরক্রিয়া করে পালাবে? আবির হাসতে হাসতে ভাইয়ের কাঁধে হাত রাখলো, বলল, আমি ভাই তোর এই পরকীয়ার মধ্যে নেই। আমার বউ শুধুমাত্র আমার, আর তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আদর্শ ফিরে তাকালো ভাইয়ের পানে, চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে তুলে বলল, মৌনতাও ভালোবাসে আমাকে, ও তোকে মেনে নিবে না কখনো। তাহলে তোর ভালোবাসা তোর। আদর্শ অবাক হলো কিছুটা, অবাক সুরেই বলল, মৌনতার জন্য আর আমাকে নিয়ে কোনো প্রস্তাব যাবে না, ওকে আমি তোর জন্য রেখে দিলাম। আদর্শের পড়াশোনা শেষ হতে এখনো অনেক সময়। ওরা কি এত সময় অপেক্ষা করবে? এর মধ্যে যদি ওরা অন্য কোথাও মেয়েটার বিয়ে ঠিক করে, তখন আমরা কি করব? আমিও মেয়েটাকে হারাবো। সুলতানা বেগমের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। নিঃসন্দেহে মেয়েটাকে তিনি ভালোবেসে ফেলেছেন। হয়তো নিজ গর্ভে এক কন্যা সন্তান ধারণের অক্ষমতা থেকেই এতটা ভালোবাসার উৎপত্তি। তপ্ত নিঃশ্বাস ফেললেন আদর্শের বাবা, শান্ত কণ্ঠে বললেন, ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যখন বেরিয়েছি, গিয়ে দেখি আমার ছোট ছেলের কাছে তারা মেয়ে দিতে রাজি হয় কি না। তাছাড়া মৌনতাও নাকি ভালোবাসে ওকে। মেয়ের ভালোবাসা পাবে, পায়ে ঠেলবে, তেমনটাও সালাম সাহেবকে মনে হয় না। লোকটা ভীষণ ভালোবাসার পূজারী। দিনের আলোয় উজ্জ্বল শহরটাকে রাতের আধার গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। চারদিকটা কৃত্রিম সোডিয়ামের আলোয় ঝলমল করে উঠছে। মাগরিবের নামাজের একটু বাদেই মৌনতাদের বাড়িতে পৌঁছালো আদর্শরা। খুব একটা ঘন ঘটা করে তাদের আসা নয়, মূল কথা এখানে তাদের আসার উদ্দেশ্য জানিয়েই আসেনি কাউকে। শুধুমাত্র সুলতানা বেগম সকালে মৌনতাকে একবার কল করে বলে দিয়েছিল, আজ আমরা আসব। সুলতানা বেগম কলিং বেল চাপতেই ছুটে এলো মৌনতা। দরজা খুলেই জড়িয়ে ধরলো তাকে। আনন্দে গদগদ হয়ে বলল, অবশেষে এলে তোমরা। সুলতানা বেগম হাসলেন, বললেন, পাগলি মেয়ে, ভিতরে তো ঢুকতে দিবি আমাদের? মৌনতা দাঁত ধারা জিব্বা কাটলো, সুলতানা বেগমকে ছেড়ে দাঁড়ালো। একপাশে সরে গিয়ে জায়গা দিল সকলকে ভেতরে ঢুকার। একে একে সকলেই ঢুকলো ভেতরে। আদর্শ এলো এবার সবার শেষে। মৌনতা এতক্ষণ অপেক্ষা করছিল এই ছেলেটার জন্যই, তবে যার জন্য এত প্রতীক্ষা তার মুখপানে তাকাতেই কপালে ভাঁজ পড়ল মৌনতার। কাল তো সব ঠিক দেখেই এসেছিল, তাহলে একদিনে কি এমন হলো যে ছেলেটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, চোখগুলো কেমন লাল মনে হচ্ছে।
মনতা কথা বলতে চাইলো আদর্শের সাথে, কিন্তু সে সুযোগ আর হলো না। ভেতর থেকে ডাক পড়লো মনতার নাম ধরে। মেয়েটা আর কথা বলল না, চঞ্চল পায়ে দৌড়ে গেল ভেতরে। রাতের খাবার শেষে সবাই বসলো বসার কক্ষে। দুপরিবারে সবাই আছে এখানে। বেশ কিছুক্ষণ উসখুস করে আদর্শের বাবাই কথার সূচনা ঘটালো। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করলো। সালাম সাহেবকে উদ্দেশ্য করে বলল, আপনি অভয় দিলে একটা কথা বলতে চাইছিলাম সালাম ভাই। সালাম সাহেব হাসলেন, ভদ্রতার সাথে বললেন, এত ইতিস্থির কি আছে, আপনি নির্দ্বিধায় বলে ফেলুন। আজাদ ভাই,